গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে এই মুহূর্তে যখন ভিডিওটা শ্যুট করছি, এটা একটা ভাইয়ের সার্জারি হয়েছে কালকে। রঘুনাথ ভাইয়ের সার্জারি হয়েছে, আর আমিও সেই মুহূর্তে ক্লিনিকেই ছিলাম যখন ওর সার্জারি হচ্ছিল, এবং আমি ক্লিনিকেও স্টে করে যাই বিশেষ কারণে। তো পরের দিন ভাইয়ের সাথে দেখা বলতে পাশাপাশি আমরা ছিলাম, তো সেক্ষেত্রে তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছে এই ভিডিওতে, সেগুলো আপনারা দেখবেন। গুড মর্নিং ভাই। গুড মর্নিং। ঘুম কেমন হলো? কালকে তো সার্জারি হয়েছে। হ্যাঁ, তো আজকে মানে কাল থেকে আজকের যে ঘুমটা, মানে কাল কখন সার্জারি শেষ হয়েছিল তোমার? কালকে প্রায় 12টার দিকে। আর রাত্রি 12টায়? রাত্রি 12টায়। আর শুরু হয়েছিল কটায়? শুরু স্টার্টেড 11টায়, সকাল 11টায় শুরু হয়েছিল, রাত্রি সব 12টায়। মিলিয়ে রেস্ট নিয়ে তাড়াহুড়ো না, সব কিছু খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে তারপর মাঝে মাঝে তো যেটা বাথরুম যাওয়া, এটা সব কিছু অনেকটা সময় নিয়ে বেশ ভালো করে হয়েছে। ভালো করে একদম টাইম দিয়ে সার্জারিটা হয়েছে। তো কাল থেকে যে এখন পর্যন্ত তোমার মানে একটা বড় জার্নি, তো মানে 11টায় শুরু হয়েছে, রাত্রি 12টায় শেষ হচ্ছে, প্রায় 11-12 ঘন্টার একটা জার্নি। হ্যাঁ, এই 11-12 ঘন্টার মধ্যে কোথাও বিরক্তি হচ্ছিল? না, বিরক্তি কিছু না। বিরক্তিটা মানে তখন লাগে যখন পেন হয় বা ইচিং টাইপের কিছু একটা হয়, কিন্তু সেখানে আমি কিছু ফিল করিনি। খুব ভালোভাবেই মানে পেনলেস, নর্মাল ইঞ্জেকশান যে আমরা নিই তার থেকেও ভালোভাবে ওটা পুশ করেছেন ইঞ্জেকশানগুলো, অ্যানেস্থেসিয়াগুলো। আর পাঞ্চিং বলুন, স্লিট বলুন, কোনো আমার সেরকম কষ্ট মানে মনে হয়নি। তাই বিরক্তিবোধ সেরকমভাবে কিছু আসেনি। হ্যাঁ, মানে ওই বিরক্তিবোধ বলতে যখন অনেকটা 6-8 ঘন্টা হয়ে যায়, তারপর মনে হয় যে হ্যাঁ কখন হবে, কখন, এইটাই। তারপরে সেটাকে মানে ওই যে বিরক্তিটা কমানোর জন্য এন্টারটেইনমেন্ট কি ছিল? মানে গান টান নিজেদের মধ্যে চলছিল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, নিজেদের পছন্দ গান, বা ওনারাও কথা বলছিলেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা চাইলে 5-10 মিনিটের ব্রেক নেওয়া যেতে পারে। তো গল্প টল্প তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে। আচ্ছা, আর মেনলি এখানে আরেকটা জিনিস বোঝানো এই ভিডিওটাতে, আমি যদি এরকম একটা ভিডিও রেকর্ড করেছি, সেটাও ছেড়ে দেবো, ঠিক আছে? যখন শ্যুট করছি তখন মানে যে বিষয়টা তোমাকে মানে দর্শকদের উদ্দেশ্যে বোঝানো হয় যে ভাই এখানে শুয়ে আছে, কত কমফোর্টেবলি শুয়ে আছে। কারণ বাড়িতে গিয়ে টাওয়াল রোল করে মাথার পিছনে দাও, তারপরে আবার ইয়ে করো, এইটা ঘাড়ে থাকার মানে এই যে নেক পিলোটা আছে, অনেকটা সাহায্য করে। এটা অনেকটা রেস্টিংয়ে সাহায্য করছে। দেখুন যখন শুয়ে আছে কত আরামে ঘুমোচ্ছে, দেখুন একদম এরকম বালিশ, নরম একটা বালিশের মধ্যে নেক পিলোটা দেওয়া আছে, ঘাড়ের মধ্যে রেস্ট করছে। এই ডোনার এরিয়াতে খুব একটা বেশি প্রেসার যাচ্ছে না, প্রেসার যাচ্ছে না, পুরোটাই একদম যেটা আর কি গর্দান, যেটা ঘাড় বলে, সেইটার উপর পড়ছে। আর আছে এতে ডোনার এরিয়াটা ঠিকঠাক আছে। আর যেখানে আপনার ট্রান্সপ্লান্ট হয়েছে সেটাও মানে বালিশ থেকে অনেকটা দূরে, মানে গ্যাপ রয়েছে, কোনোভাবে ওটা নষ্ট হওয়ার চান্স নেই। তাই সব যারা ট্রান্সপ্লান্ট করবেন তারা একটা বেশি না 300 টাকার ভিতরে পাওয়া যায়। কম দামেও আছে, ফ্লিপকার্টে আপনি 100 টাকা থেকেও পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা আগে থেকে, তাহলে সার্জারি করার আগে থেকে নিয়ে আসলে সুবিধা। তো আমি এটাই বলবো যে যার ক্রাউন এরিয়াতে হবে সে যেন অবশ্যই এরকম নেক পিলো যাদের হচ্ছে ফ্রন্টাল এরিয়াটা যাদের হচ্ছে তা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অতটা দরকার নেই, কিন্তু ক্রাউন পার্টটার জন্য অবশ্যই এই নেক পিলোটা ক্যারি করা উচিত। তো নরমালি কেউ নিতেও পারে, কারণ নিলে সুবিধা কি, আমার যে এটা কি হয় মানে অনেকে ঘুমের জন্য ঘুরে যায়, মানে নিজের অজান্তেই ঘুরে যায়। এতে হলে কি হবে, আপনি মানে এটা ফিক্সড হয়ে থাকছে, অনেক মানে এই সাইডটা মুভ করবে না, এই সাইডটা যাদের একটু পাশ ফেরা অভ্যাস আছে, একদম এই নেক পিলোটা যদি ইউজ করে তাদের কিন্তু এই অসুবিধাটা হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্সড থাকে, এখানে একটা লক আছে, তো তার জন্য এটা খুবই ভালো। এই লকটা, এই যে এখানে একটা লক করে দেওয়া আছে, যখন লকটা করে দেওয়া থাকবে তখন এদিক ওদিক ঘাড়টা ঘোরাতে পারবে না, আর এতে করে কি হবে, তাদের ভয় থাকবে না, আপনি টেনশন ফ্রি ভাবে ঘুমাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে তো এই তো সকাল 8টা-9টা বেজে গেল, আজকে ড্রেসিং হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তারপরে এতদিনের মানে কি বলে একটা ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল আমার সাথে তো আমার কথা হতো। হ্যাঁ, আপনার ভিডিও দেখে এখানে আসা, মানে রেকমেন্ডেশন দেখছিলাম ইউটিউবে, কলকাতার ভালো ক্লিনিক, আমার সাথে যোগাযোগ করা, আপনার সাথে যোগাযোগ করা, আরও অনেক কিছু জানা, তো ওভারঅল ভালো লেগেছিল। এলাম, তো যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো, এটাই বলবো।
অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে যেটা উদ্দেশ্য থাকবে সবসময়, এই যে তুমি কথাগুলো শেয়ার করছো, এতে উদ্দেশ্য থাকবে যেই পেশেন্ট করাক না কেন, যেখান থেকেই করাক না কেন, তারা ভালো ক্লিনিক চুজ করুক, ভালো জায়গা থেকে করাক। এতে করে কী হবে, অ্যাটলিস্ট যে ক্লিনিক থেকে করাক তারা যেন অ্যাকাউন্টেবল হয়। অর্থাৎ আমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা এলো আর চলে গেল যেন না হয়ে যায়। তাই এলো যেন রিটেন করে, সাস্টেন করে ব্যাপারটা। এবং যদি কোনো প্রবলেম, হ্যাঁ সার্জারি তো কম বেশি আসার পর রেজাল্টেরও অনেক বেশি প্রবলেম আসে অনেকের, মানে কারো ডিলে হয়, কারো হয়তো বডিতে সেরকম ভাবে রিঅ্যাকশন দিচ্ছে না, ঠিক আছে। মানে যতটা ক্লিনিকের তরফ থেকে করা যায় ওনারা করেছেন। এবার আপনার ডিপেন্ড করছে ডোনার এরিয়াটা কত ভালো, মানে সবার ক্ষেত্রে এটা তো একটা ট্রানজিশন কিরকম আছে। আর কোনো অ্যাডিকশন, স্মোকিং, ড্রিঙ্কিং এইসব মানে 90% অ্যাভয়েড করাই ভালো। খুব চাপে পড়ে বা বলুন ইচ্ছা গেল তখন অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ এটা না করাই ভালো। স্মোকিংটা একবারই না করা ভালো। ড্রিঙ্কিং ওকেশনালি মাঝে মাঝে ঠিক আছে, অয়েলি না করলেই ভালো। অয়েলি স্ট্রিট ফুড এইসব অ্যাভয়েড করা ভালো, মানে অ্যাটলিস্ট তো 3 থেকে 6 মাস। মানে এটা তো অ্যাকচুয়ালি সেই চারা গাছের মতনই, একবার বড় হলে তারপর সে নিজের পুষ্টিতে একদম 3 থেকে 6 মাস হচ্ছে যদি একটু কেউ ভালোভাবে কাটিয়ে দিতে পারে তার কোনো প্রবলেম নেই। আর ওটাই এতদিনের যে কষ্ট, যে কারোর চুল ঝরে যাচ্ছে বছরের পর বছর ধরে, 5-6 বছর, কারো 10 বছর ধরে চুল পড়ছে, সেক্ষেত্রে 1 বছর কষ্ট করা, এটা কষ্ট নয়, এটা নিজের জন্য করা, মানে খাবার দাবার ভালো জিনিস খাবো, আমার বডিও ভালো রকম, শুধু কি আমার চুলের পরিবর্তন হবে, স্কিনের পরিবর্তন, চামড়ার পরিবর্তন হবে না। খারাপ জল খাওয়াটাও মানে অ্যাভয়েড করা, যাদের হয়তো দেখা যাচ্ছে যে কি বলে ওটাকে, আয়রন আছে জলে বা লালচে টাইপের, ওই জলগুলো না খাওয়াই ভালো, কারণ নিজের হাইজেনিক নিজের কাছে সমস্ত কিছু ঠিক আছে। একদম হাইজিন মেইনটেইন করা উচিত, একদমই তাই। না মানে ড্রিঙ্কিং ওয়াটারটা, পানীয় জলটা যতটাই ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট আপনি হয়তো বাইরে আছেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে, সেক্ষেত্রে দেখা যায় যে জলে প্রচুর হার্ড ওয়াটার, মানে আপনি স্নান করলেন তারপরে দেখা যাচ্ছে চুল খড়খড়ে, মানে একটা শুকনো ভাব, আয়রন বেশি। এক্ষেত্রে সফট ওয়াটার ইউজ করাটাই ভালো, মানে ওইটাকে আপনি যেখানে থাকেন সেখানে সফট ওয়াটার, কোনো কনভার্টার বা অ্যাকোয়াগার্ড পিউরিফায়ার এই জাতীয় জিনিস করে ট্রিটমেন্টটাই ভালো, কারণ জলের জন্য অনেকটা চুল পড়ে যাওয়ার। হার্ড ওয়াটার তারা একটা কাজ করতে পারে, যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে হচ্ছে যে খাওয়ার জল আছে, খাওয়ার জল একটু মাথাটা অ্যাটলিস্ট ওয়াশ করতে পারে, আর বাকি বডি পার্টে যা ইউজ করছে করুক। হ্যাঁ, শুধু মাথাটা ওয়াশ করার সময় একটু সফট ওয়াটার, এটাও ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, মানে ড্রিঙ্কিং ওয়াটারও বারবার দূর থেকে নিয়ে আসা সমস্যা। তার থেকে এক কাজ করা, মানে এখন তো অনেক ওই 3-4 হাজার 5 হাজার টাকায় অ্যাকোয়াগার্ড পিউরিফাই ওই জাতীয় জিনিস, মানে দেখুন নিজের ভালোর জন্য কিছু করতে হলে অনেকে সেটাও করতে পারে। তাহলে একটা কাজ করতে পারে, যে জলটা ধরবে না, ওটা যদি ধরে রাখে, তোকে অ্যালার্ম পাওয়া যায় ওই ফিটকিরি, ওর মধ্যে এই জলটা একটু দিয়ে রেখে দিয়ে, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার, মানে স্নানের জলটা খুব ইম্পর্টেন্ট। আপনি সব করছেন, খাচ্ছেন, কিন্তু বাইরে থেকে ওটা এফেক্ট হতেই পারে। একদম, কারণ অনেক জলে আছে কি ব্লিচিং চার্জ করা থাকে, ব্লিচিং বা ক্লোরিন এগুলো চার্জ করা থাকে। হ্যাঁ, সেগুলো বিশেষ করে মানে আমি বাইরে থাকি, এটা ফেস করেছি, তাই বললাম। মানে বাইরের জল এরকমই হয়, মানে গ্রাম অঞ্চল বলুন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এরকম এতটা ভালো জল পাওয়া যায় না, সেক্ষেত্রে মানে চুল ঝরে যাওয়ার অনেক প্রবণতা দেখা যায়। সেটাই আর কি। যাই হোক, এই রুমে কাল থেকে আসো, ক্লিনিক থেকেই রুমের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, তো রুমটা কেমন ছিল, তোমার এক্সপিরিয়েন্স কি? এখানে থাকার ব্যবস্থাটা কিরকম আছে? থাকা তো খুবই ভালো, এই তো এখানে জানালা দিয়ে হাওয়া দিচ্ছে, ফ্যান আছে, এসি আছে, সবই আছে। তো আর এনারা পাশেই থাকেন, যারা স্টাফ রয়েছেন, কোনো অসুবিধা হলে কেয়ার করে দেবেন এরকম। তারপর খাবার দাবার একটু, মানে দুপুরে খাবারটা এখান থেকেই দেয়? হ্যাঁ, দুপুরে একটু অর্ডার করিয়ে নিতে হয়। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, ম্যানেজেবল ওই আর কি। সব মিলিয়ে ওভারঅল ভালোই লেগেছে। এবার সব থেকে ভালো হবে রেজাল্টটা। রেজাল্ট যখন আসবে তখন তো পুরোপুরিভাবে একটা হয়ে যাবে। আরেকটা কি ভাই, এখানে সত্যি কথা বলতে সার্জারি আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেল, সেখানেই শেষ হয়ে গেল ব্যাপারটা নয়, একটা রিলেশনশিপ তৈরি হলো, সেখান থেকেই
এবার পুরো ব্যাপারটা চলবে, কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট মানে এরকম নয় যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম আজকে আমার গল্প শেষ। হুম। সেখান থেকে একটা ম্যানেজমেন্টের পার্টও শুরু হয়, তাই না? কম বেশি একটা ম্যানেজমেন্ট করতে হয়। হ্যাঁ, ফলো আপ করা অবশ্যই দরকার। ফলো আপ যত ভালো হবে ততই। একদমই তাই। এই হচ্ছে রঘুনাথ ভাই, অলরেডি আজকে ওর তো ট্রান্সপ্লান্ট হয়ে গিয়েছে অলরেডি, আর আজকে হচ্ছে ভাইয়ের ড্রেসিং হবে, তাই তো? হ্যাঁ, ড্রেসিং। অল দ্য বেস্ট, কারণ আমি আর থাকবো না, এবার আমাকে চলে যেতে হবে, আমি বাড়ি যাবো। আচ্ছা, তো ভাইয়ের জন্য বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমার সাথে দেখা হবে আমার। হ্যাঁ, দেখাই যাক কিরকম রেজাল্ট আসছে। একদম একদম, চলো টেক কেয়ার ভাই, বাই।